আসসালামু আলাইকুম। আমরা আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। তো সেটা হচ্ছে প্রিপজিশনের। তো এই প্রিপজিশনটি একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে ইংরেজি ভাষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা হচ্ছে এখন দেখব সেটা যে ইন্টারমিডিয়েটের এইচএসসি পরীক্ষার যে প্রিপজিশন এসেছিল বিগত পরীক্ষায়, তো সেটা কি ধরনের প্রিপজিশন হয়ে থাকে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো প্রিপজিশন হচ্ছে এটা একটা সেন্টেন্সে বসে, সাধারণত ভার্বের পরে বসে বা যেকোনো সেন্টেন্সে যেকোনো জায়গায় বসতে পারে, বসে একটা সেন্টেন্সকে সেটাকে মডিফাই করে, সেটাকে একটু ওয়ার্ড গুলো পরিবর্তন করে, সেটা কিন্তু প্রিপজিশনের মাধ্যমে। তো একটা ওয়ার্ড ছিল, একটা ওয়ার্ডের অর্থ একরকম, কিন্তু যখন প্রিপজিশন পাশে যোগ করা হয়, একটা যেমন ভার্বের পরে যদি প্রিপজিশন যোগ করা হয়, তখন কিন্তু ওয়ার্ড কিন্তু পরিবর্তন বা চেঞ্জ হয়ে যায়। তো সেজন্য হচ্ছে প্রিপজিশন অত্যন্ত কার্যকরী বা গুরুত্বপূর্ণ যখন আমরা আমাদের মনের কথা বা মনের ভাব প্রকাশ করার চেষ্টা করব ইংরেজিতে তখনই। তো এবার প্রিপোজিশন হচ্ছে যে আমাদের আলোচনা করি যারা একাডেমিক পরীক্ষার্থী রয়েছেন, যেমন এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স। তো যারা হচ্ছে একাডেমিক পরীক্ষা দিবেন, ওই সকল ধরনের প্রিপোজিশন সাধারণত এই প্যাসেজ আকারে হয়ে থাকে। আর যখন একটা প্রিপোজিশন প্যাসেজ আকারে হয়ে থাকে, সেখানে কিন্তু দুই ধরনের প্রিপোজিশন হয়। একটা হলো নরমাল যে নিয়মের প্রিপোজিশন রয়েছে, সেটা নিয়মের প্রিপোজিশন বসে। আরেকটা বসে সেটাকে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যে নির্দিষ্ট ওয়ার্ডের সাথে নির্দিষ্ট প্রিপোজিশন। তো এই ধরনের প্রিপোজিশন গুলো বসে থাকে। আর যারা হচ্ছে কম্পিটিটিভ এক্সাম দিবেন, মানে প্রতিযোগিতামূলক পরীক্ষা, যেরকম হচ্ছে বিভিন্ন অ্যাডমিশন টেস্ট, তারপরে জব পরীক্ষা, চাকরির পরীক্ষা, তো ওই ধরনের প্রিপোজিশন গুলো সাধারণত বেসিক থেকে হয়ে যায়, কিন্তু বেসিকেরই একটু অ্যাডভান্স রূপ, যেটা স্লাইটলি ডিফিকাল্ট, একটু কঠিন প্রিপোজিশন গুলো সাধারণত হয়ে থাকে। তো প্রিপোজিশন যদি আপনারা ঠিক মতো চর্চা করেন, এই প্রিপোজিশনটা কিন্তু এমনিতে সহজ, কিন্তু প্রিপোজিশনের চ্যাপ্টারটা হলো বিশাল। তো সেজন্য হচ্ছে আমি রিকোয়েস্ট থাকবে আপনারা প্রতিদিন প্রিপোজিশন হচ্ছে প্রতিদিন একটু একটু করে পড়তে হয়, ঠিক অনেকটাই অ্যান্টোনিম সিনোনিমের মতো। এত ওয়ার্ড যেরকম মিনিং আমরা পড়ি, এইভাবে প্রিপোজিশনটাই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটি বা প্রিপোজিশন সাবজেক্টটা প্রতিদিন করে আপনার পাঠ্য বইয়ে রাখা উচিত, যে 10 মিনিট 20 মিনিট করে পড়া যদি এরকম আপনারা প্রতিদিন পড়ে থাকেন, দেখবেন যে 3 মাস, 2 মাস, 1 মাস পর আপনার প্রিপোজিশন অনেক ভালো করছেন। তো তাহলে আমরা কথা না বাড়িয়ে এবার শুরু করে দেই। তো এটা ছিল দিনাজপুর বোর্ড 2024-এ এসেছিল এইচএসসি পরীক্ষায়। ইট ইজ নো, এটা পরিচিত, ড্যাশ অল, সকলের। তো এখানে নো, এই যে একটা নো তো জানা বা চেনা বা পরিচিত, নো মানে কি জানা, চেনা বা পরিচিত। ইট ইজ এখানে নো না, এখানে নন হবে, ইট ইজ নন হবে, কারণ যেটা এটা প্যাসিভ করা হয়েছে। ইট ইজ নন হবে। এখানে দেখেন ননের পরে এখানে সবসময় কি বসে, বা নো এর পরে সবসময় নো টু, অর্থাৎ হলো জানা। নন টু বা নো টু, এটা সবকিছুকে বলা হয় জানা বা চেনা। এটা নো হতে পারে, আমি নট শিওর, আমি জানি না, যাক আর কি। তো নো টু অল বা নন টু অল, নো টু অল বা নন টু অল, যেটা আমি বলি না কেন, এটা কি নির্দিষ্ট প্রিপোজিশন বসবে, এটাকে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ইট ইজ নন টু অল বা নো টু অল, এটা সকলের, নন টু অল সকলের কাছে জানা, দ্যাট যে ওয়ান ডে একদিন, অল সবাই, উইল পাস অ্যাওয়ে। পাস অ্যাওয়েটা হচ্ছে কি ডাই, মানে মারা যাওয়া, ডেথ বলে না, ডাই মারা যাওয়া। মারা যাওয়াকে বলা হয় পাস অ্যাওয়ে, বা এটাকে বলা হয় পরপারে চলে যাওয়া। হ্যাঁ, তো মারা যাওয়া, এটা কিন্তু দেখেন একটা নির্দিষ্ট ওয়ার্ড। তো এরপরে বলছে আমাদের ড্যাশ দা আর্থ, ড্যাশ দা দিস আর্থ, এই পৃথিবীতে। অনেক সময় আমাদের কিন্তু একটা কনফিউশন তৈরি হতে পারে, একটা প্রিপোজিশন দেওয়া আছে, তারপর আবার এটার প্রিপোজিশন সাধারণতই হয় না। কিন্তু যখন ওয়ার্ডের সাথে আমাদের কিন্তু নির্দিষ্ট প্রিপোজিশন বসে। যেমন আমি বলি যে পুট আপ উইথ, পুট আপ উইথ মানে কি, এটা টলারেট। দেখেন এখানে পুট আপ উইথ কিন্তু তিনটা বসছে, পুট আপ উইথ। এই পুট আপ উইথ দেখেন, এ একটা প্রিপোজিশন, এ একটা প্রিপোজিশন, এ একটা প্রিপোজিশন, এই তিনটা মিলে কিন্তু এটা একটা মিনিং রয়েছে। যেরকম বললাম না, পাস অ্যাওয়ে যেরকম ডাই বা মারা যাওয়া, ঠিক তেমনি পুট আপ উইথ কে বলা হয় টলারেট, মানে সহ্য করা। টলারেট, টলারেট, এই টলারেট মানে কি সহ্য করা, ঠিক আছে। পুট আপ উইথ হচ্ছে টলারেট বলা হয়, এটাকে বলা হয় কি সহ্য করা। তো ঠিক তেমনি হচ্ছে আপনাদের হলো প্রতিটা প্রিপোজিশনই কিন্তু, তো এই জন্য প্রতিটা প্রিপোজিশনে কিন্তু নির্দিষ্ট ওয়ার্ড থাকে। ঠিক তেমনি পাস অ্যাওয়ে মারা যাওয়া, ড্যাশ দিস আর্থ, এই পৃথিবী। তার মানে কোনো কিছু আমরা পড়েছিলাম যে হতে থেকে বা বিচ্যুতি করা বোঝাতে, মানে ওই যে আপনার বাংলার যারা পঞ্চমী বিভক্তি পড়েছেন, কারক এবং বিভক্তিতে, ঠিক সেটাই এরকম। তখন আমরা ফ্রম ইউজ করি। ফ্রম মানে কি হতে, থেকে বা চেয়ে। তার মানে এটা কিন্তু দেখেন মিলে যায়। অল উইল পাস অ্যাওয়ে, সবাইকে মারা যাবে বা বিদায় নিবে পৃথিবী থেকে। ফ্রম দিস আর্থ, এই বিশ্ব থেকে। পৃথিবী, আর্থ মানে কি পৃথিবী, এই পৃথিবী থেকে কি সবাই
বিদায় নিবে, আমরা কি চোখ বন্ধ করে সেটা ফ্রম ইউজ করতে পারি। তার মানে কি, তো দেখেছেন আপনি যদি ওয়ার্ড পারেন, আপনি যদি একটা সেন্টেন্স পারেন, আপনি কিন্তু অটোমেটিক প্রিপোজিশন গুলো পারবেন। তো মানে কি সবাইকে পৃথিবী থেকে কি মারা যাবে। সো তাই উই হ্যাভ আমাদের নো স্কেপ, কোনো পথ নেই, পালাবার পথ। স্কেপ মানে কি পালাবার পথ বা রক্ষা করা, হ্যাঁ, আমাদের কোনো পালাবার পথ নেই বা রক্ষা করার নেই। ড্যাশ ডেথ, এটা রয়েছে, এটা মানে এটা ফ্রম ডেথ, এখানে ফ্রম মানে ছিল হয়তো, ঠিক আছে, তারপর আমরা দিয়ে দিচ্ছি এটা ফ্রমটা মনে ছিল। যাক মানে কি মৃত্যু থেকে কি কোনো স্কেপ বা পালাবার কোনো পথ নেই। তো স্কেপ ফ্রম মানে কি পলায়ন করা, হ্যাঁ, এসকেপ ফ্রম মানে কি পালানো বা পলায়ন করা, কোনো কিছু থেকে পলায়ন করা বা পালিয়ে যাওয়া, এটার কি বা রক্ষা পাওয়া কোনো কিছু থেকে, এটাকে বলা হয় এসকেপ ফ্রম। তো এটাই কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ওয়ান ডে, একদিন, উই অল আমরা সবাই, রোল ডাউন, রোল ডাউনটা হচ্ছে মানে কি উপরে থেকে নিচে গড়াগড়ি দিয়ে পড়া, রোল ডাউন, ঠিক আছে, উপরে থেকে নিচে, দ্য রক ইজ রোলিং ডাউন ফ্রম দ্য মাউন্টেন, ঠিক আছে, দ্য রক ইজ রোলিং ডাউন ফ্রম দ্য মাউন্টেন মানে পর্বত, তো সাধারণত অনেক উঁচু চূড়া থাকে, তো এখান থেকে পাথর যখন নিচের দিকে পড়বে তখন থেকে বলবো আমরা রোলিং ডাউন, ঠিক আছে, এটাকে বলা হয় রোল ডাউন, মানে উপরে থেকে নিচে পড়ে যাওয়া। তার মানে কি উই অল আমরা সবাই, রোল ডাউন আমরা পড়ে যাব, দা আইসি ল্যাপ অফ ডেথ মৃত্যুর, আইসি মানে আইস মানে কি বরফ, বরফের পর হয়, বরফ থেকে এসেছে কি মানে আইস থেকে আইসিটা এসেছে, তো বরফাচ্ছন্ন যে ল্যাপ যে কোল রয়েছে অফ ডেথ মৃত্যুর যে বরফাচ্ছন্ন কোল রয়েছে, এটা সবাইকে আমরা কি করবো, আমরা রোল ডাউন হয়ে যাবো, আমরা কি করবো, আমরা সবাই এখানে পড়ে যাব। এখানে একটা কাব্যিক ভাষা বোঝানো হয়েছে, এটা একটা কাব্যিক ভাষা, তো এটার বাস্তবতার কোনো সম্পর্ক নেই, মানে কবিরা যেরকম লিখেছে সেটাই আমরা হুবহু পড়বো। সাধারণত আমরা বাংলা বলে মৃত্যুর কোলে ঢলে পড়া, বা ঠিক আছে মৃত্যুর আহ সাথে আলিঙ্গন করা, এরকম একটা কিছু ওরা বলেছে, এটা আর কি বলেছে ওদের ইংরেজি ভাষা, ইংরেজি সাহিত্যিকগণ লিখেছে সেটা। তার মানে কি আমরা রোল ডাউন করবো কোথায়, দা আইসি ল্যাব অফ ডেথ মৃত্যুর কোলে, বলা এই অনুযায়ী আমরা পরীক্ষা সেটা কোল হয়, তো কোলের উপরে তো পড়ে, ওই যে বললাম মৃত্যুর কোলে ঢলে পড়ে, তার মানে কি কোনো কিছুর উপরে পড়া বলতে অন, উই ফেল অন দা গ্রাউন্ড, আমরা কি মাটির উপরে কি আমরা ফেল পড়ে গেলাম। তো অন মানে কি কোনো কিছু উপরে বোঝাতে অন ব্যবহার করা হয়, তার মানে কি রোল ডাউন অন দা আইসি ল্যাপ অফ ডেথ, তো মৃত্যুর যে আইসি বরফাচ্ছন্ন যে যে রয়েছে, ল্যাপ রয়েছে, মানে কোল রয়েছে, তো ওই কোলের উপর কি আমরা সবাই ঢলে পড়বো, মারা যাবো আর কি। বিকজ কারণ ডেথ মৃত্যু ইজ কমন, এটা সাধারণ। দেখেন এটা খুব ইজি, কিন্তু কমন এর পর সবসময় টু বসে, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেমন নন টু, কমন টু, ঠিক আছে, এগুলো সবগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তো কনের পরে কি বসে, এটা হলো টু বসে, কমন টু অল, তার মানে কি সব, বিকজ কারণ ডেথ ইজ মৃত্যু কি সবার জন্যই সাধারণ, মানে আমরা সবাই তো মারা যাবো, এটা কমন। সো তাই উই শুড নট আমাদের উচিত নয়, শুড মানে কি শুডে বাংলা হলো উচিত, তাই আমাদের উচিত নয় মর্ন, মর্ন মানে কি শোক, মর্ন হচ্ছে হলো শোক, তো মর্ন আমাদের উচিত নয়, মর্ন ড্যাশ ডেথ মৃত্যু, এতে মর্ন ফর মানে কি কোনো কিছুর জন্য শোক করা বা কারো প্রতি কোনো শোক করা বলা হয় মর্ন বলে, উই মর্ন ফর ডেথ, উই মর্ন ফর হিজ ডেথ, তার আমরা কি মৃত্যুর জন্য, তার মৃত্যুর জন্য কি আমরা শোকাহত, আমরা এমনিতেও জানি ফরের বাংলা হচ্ছে জন্য, তো উই মর্ন ফর দ্য ডেথ, ফর দ্য ডেথ, কারণ কি আমাদের মৃত্যুর জন্য কি করে মর্ন করা উচিত না, শোক পালন করা উচিত না, কারণ আমরা তো সবাই মারা যাবো, এটা আর কি বলেছে। বাট কিন্তু দোষ যারা যারা মারা যায়, হো ডাই দ্য কান্ট্রি, যারা মারা যায় দ্য দেশ, এখন এই যে আমি আগে বলেছি যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট, তার মানে ডাই ফর অর্থ হচ্ছে কোনো কিছুর জন্য মারা যাওয়া, উই ডাই ফর আওয়ার কান্ট্রি, আমরা কি আমাদের দেশের জন্য মারা যায়, মানে ভালো কিছুর জন্য মারা গেলে ডাই ফর হয়, উই ডাই ফর কি, বাট কিন্তু দোষ যারা যারা মারা যায় ফর দ্য কান্ট্রি দেশের জন্য মারা যায়, ডাই ফর মানে কোনো কিছুর জন্য মারা যাওয়া, দেশের জন্য মারা যায়, আর ইমমর্টাল তারা কি অমরণশীল, ইমমর্টাল হচ্ছে তারা অমরণশীল, দেয়ার মেমোরিজ তাদের স্মৃতিগুলো, যেহেতু থার্ড পার্সন প্লুরাল এখানে সরি এস যুক্ত হচ্ছে লাস্টে, কোন নাউনের সাথে এস যুক্ত হলে সেটা কি হয়, সেটা প্লুরাল হয়ে যায়, তার মানে দেয়ার তাদের স্মৃতিগুলো, মেমোরিজ স্মৃতিগুলো, ডু নট ড্যাশ ইনটু অবলিভিয়ন, অবলিভিয়ন মানে ব্যর্থতা সাগরে পড়া, অবলিভিয়ন মানে প্রচন্ড ব্যর্থ হয়ে যাওয়া বা হতাশা হয়ে যাওয়া, হতাশার সাগরে যাওয়া, ডন্ট ডু নট ড্যাশ ইনটু অবলিভিয়ন, ওরা এখানে বলেছে, এখানে একটা কিছু ওয়ার্ড ওখানে ভুল হয়েছে, এখানে দিতে হবে সিঙ্ক ইনটু অবলিভিয়ন, হ্যাঁ,
বা সিঙ্ক ইনটু অবলিভিয়ন এরকম আসতে পারে। হ্যাঁ, আমরা দেই এসএন কে সিঙ্ক, অথবা মানে কিছুটা প্রিন্টিং মিস্টেক হয়েছে। হ্যাঁ, সিঙ্ক ইনটু হবে, সিঙ্ক ইনটু মানে কি ডুবে যাওয়া। হ্যাঁ, সিঙ্ক মানে ডুবে যাওয়া, সিঙ্ক ইনটু অর্থ হচ্ছে কোনো কিছুতে ডুবে যাওয়া। যেমন হি সিঙ্ক ইনটু দ্য সি বা হি সিঙ্ক ইনটু দ্য রিভার, সে কি নদীতে সে ডুবে যায়। বা হি সাঙ্ক ইনটু দ্য রিভার, সে কি নদীতে ডুবে গিয়েছিল। ওকে, তো ঠিক তেমনি যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এজন্য সিঙ্ক আমরা দিয়েছি। যদি এটা নরমাল হতো, মানে নেগেটিভ যদি না থাকতো, তাহলে আমরা কিন্তু সাঙ্ক দিতাম। ঠিক আছে, কারণ এগুলো সবগুলো ঘটনা কি অতীতে হয়ে যায়। তো এজন্য হচ্ছে কি কেউ মারা যাওয়া বা ডুবে যাওয়া এটা তো অতীতের ঘটনা হয়। তো এজন্য কি বলি আমরা, দেয়ার মেমোরিজ, তাদের স্মৃতিগুলো ডোন্ট সিঙ্ক ইনটু অবলিভিয়ন, এটাকে ব্যর্থতায় ডুবে যাবে না। তো সিঙ্ক ইনটুটা কি, এটাকে কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। দেয়ার ইজ নো মেডিসিন, সেখানে দেয়ার মানে কি, সেখানে ইজ নো মেডিসিন, কোনো মেডিসিন নেই, কোনো ওষুধ নেই, দ্যাট ক্যান সেভ, যেটাকে বাঁচাতে পারে এ ম্যান, একজন মানুষকে বাঁচাতে পারে ডেথ, মৃত্যু। মানে কোনো ওষুধ নেই, আমি বললে বাংলা যে তোমাকে কেউ মৃত্যু থেকে বাঁচাতে পারবে না, বা আপনাকে কেউ মৃত্যু থেকে বাঁচাতে পারবে না। এই যে আমরা দেখেন অটোমেটিক বলে আসি কিনা, থেকে, মৃত্যু হতে, মৃত্যু থেকে, তার মানে কি অটোমেটিক কিন্তু এখানে কি ফর হবে। দ্যাট ক্যান সেভ ম্যান কি ফর দ্য ডেথ, না ফ্রম দ্য ডেথ, ফ্রম হবে, ফ্রম মানে থেকে, ফ্রম ডেথ, মৃত্যু থেকে কি কোনো মেডিসিন, দ্যার ইজ নো, কোনো মেডিসিন নেই দ্যাট যেটা ক্যান সে বাঁচাতে পারে একজন মানুষকে ফ্রম ডেথ, মৃত্যু থেকে বাঁচাতে পারে, এই ধরনের বাঁচাতে পারে এই ধরনের কোনো ওষুধ আমাদের নেই। সো তাই উই শুড অলওয়েজ, আমাদের সর্বদা বি রেডি, আমাদের প্রস্তুতি থাকতে হবে। বি রেডি মানে প্রস্তুতি থাকতে হয়, প্রস্তুতি থাকা, ডেথ মৃত্যু, তার মানে কি আমরা বললে যে মৃত্যুর জন্য প্রস্তুত হও, বি রেডি ফর ডেথ। ঠিক আছে, তার মানে আমরা ফর আসতে পারে, ফর ডেথ, মৃত্যুর জন্য কি আমাদের সর্বদা কি করতে হবে, প্রস্তুতি থাকতে হবে। তো এভাবে করে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো হয়। তো এটা হলো মেন, আপনি যদি ভালো করতে চান, আপনাকে এটা মাঝে মাঝেই পড়তে হবে, একটু 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 করে পড়তে হবে। তো যদি এভাবে বুঝে বুঝে আপনারা পড়তে পারেন, তাহলে দেখবেন অটোমেটিক, এভাবে যদি আপনারা 10টা বা 15টা বোর্ড কোশ্চেন করতে পারেন, বুঝে বুঝে দেখবেন যে অটোমেটিক আপনারা অনেক ভালো পাচ্ছেন, এবং পরীক্ষা আপনারা কিন্তু কমন পড়ছে। কারণ একাডেমিক পরীক্ষা এটা কমন পাওয়া খুবই সহজ। বিগত ভর্তি পরীক্ষাগুলো ভালো মতো যদি চর্চা করলে আপনারা কিন্তু এই প্রিপোজিশন গুলো পেরে যাবেন। আর মোটামুটি 10টার মধ্যে বা 14টার মধ্যে কিন্তু দেখবেন 10টা মানে 70% কিন্তু থেকে 80% থাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, বাদ বাকি 20 বা 30% এটা কিন্তু একটা রুলস, কিছু নিয়ম থেকে দিয়ে থাকে। তো তাহলে সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।